স্বাগত 1433 বঙ্গাব্দ। রমনা বটমূলে ছায়ানটের আয়োজনে বাঙালিয়ানা ধরে রাখার প্রত্যয়, রবীন্দ্র সরোবরে সুরের ধারার বর্ণাঢ্য পরিবেশনা, চারুকলায় বৈশাখী শোভাযাত্রা। নতুন বছর, নতুন আশা, বাচ্চা কাচ্চারা এগুলো দেখবে। একটা প্রাণের মিলনের মাধ্যমে পয়লা বৈশাখ উদযাপিত হয়। সারা পৃথিবীর যত বাঙালি আছে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। যেহেতু বাঙালিয়ানা আমাদের রক্তে আছে, সো ওটাকে জাস্ট একটু সেলিব্রেট করে নতুন বছরটাকে সাদরে গ্রহণ করা। Today is a really special day. People are dressed beautifully. It's a really nice atmosphere. আজ টাঙ্গাইল থেকে শুরু হচ্ছে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত ধান কাটার 7 শ্রমিক, আহত 6 জন হাসপাতালে। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনার জন্য ফের বৈঠকের আহ্বান পাকিস্তানের। চ্যালেঞ্জ থাকলেও প্রথম দফায় অগ্রগতি হয়েছে, দাবি মার্কিন ভাইস প্রেসিডেন্টের। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হয়ে গেল বৈশাখী শোভাযাত্রা। সকাল 9টার পরপরই চারুকলা অনুষদ থেকে শুরু হয় শোভাযাত্রাটি। শিক্ষার্থী, শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস জুড়ে নামে উৎসবের ঢল। এবারে শোভাযাত্রায় বিশেষভাবে স্থান পেয়েছে 5টি প্রধান মোটিভ: মোরগ, বেহালা বা দোতারা, পায়রা, হাতি ও ঘোড়া। এগুলো শক্তি, সৃজনশীলতা, শান্তি, গৌরব ও গতিময়তার প্রতীক হিসেবে উপস্থাপিত হয়। চারদিকে ঢাক, ঢোল আর বাদ্যযন্ত্রের তালে তালে তৈরি হয় উৎসবের আবহ। শোভাযাত্রাটি চারুকলা গেট থেকে শুরু হয়ে শাহবাগ থানার সামনে গিয়ে ঘুরে রাজু ভাস্কর্য ও টিএসসি প্রাঙ্গণ ও দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে গিয়ে আবার চারুকলা অনুষদে এসে শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আছেন আমার সহকর্মী তানজিম শাফিন। তার কাছ থেকে বাকি খবরাখবর জানতে চাই, যেহেতু বর্ষবরণের আয়োজন চলছে, কি আপডেট আছে তার কাছে সেটি জানবো। শাফিন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? বর্ষবরণের কি আয়োজন চলছে সেখানে একটু জানাবেন আমাদের। বাংলা 1433 সালের সূচনা। এই 1433 বছর ধরে এই ভূখণ্ডের যারা মানুষ রয়েছেন তাদের গড়ে ওঠা সংস্কৃতি, তাদের পরিচয়, তাদের ঐতিহ্য, সকল কিছুর শিরোনাম বলা চলে এই নববর্ষের এই উদযাপনটিকে, যার মধ্য দিয়ে মূলত বর্তমান সময়ের সাথে সঙ্গতি রেখে সামনের দিকে এগিয়ে চলার শক্তিকে সঞ্চয় করার কথা বলছেন এখানে আগতরা যারা এসেছেন। সকাল থেকেই আমরা দেখেছি একেবারে ভোর থেকেই বৈশাখী শোভাযাত্রার আয়োজনে অংশ নিতে দূর দূরান্ত থেকে অনেকেই এসেছেন, পরিবার সমেত অনেকে এসেছেন, সবান্ধব অনেকে এসেছেন। তারা উদযাপন করছেন তাদের পোশাকে, তাদের চোখে মুখে সেই আনন্দের ছাপ আমরা দেখেছি এবং তারা সকলেই প্রত্যাশা করছেন যে বাঙালির যেই আবহমান সংস্কৃতিগুলো রয়েছে সেগুলো ঠিক একই ধারা বজায় রেখে সামনের প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাবে, এই প্রত্যাশাগুলো কিন্তু তারা করেছেন। তারা আশাবাদ জানিয়েছেন পাশাপাশি যে বৈশ্বিক যে যুদ্ধ পরিস্থিতি চলছে সেখান থেকেও যেন বিশ্ব শান্তির সূচনা হয় এবং দেশেও সার্বিকভাবে কল্যাণমূলক যে কর্মকাণ্ড রয়েছে সেগুলো বেগবান হয়, সেই প্রত্যাশা তারা করেছেন। মানুষের সম্প্রীতি বৃদ্ধির কথা তারা বলেছেন। মূলত মঙ্গল শোভাযাত্রা যেটি অতীতে ছিল বা বৈশাখী শোভাযাত্রা এবছর হলো, এই শোভাযাত্রাটির যেই সূচনা হয়েছিল সেটিও বাংলাদেশের মানুষের সংগ্রামকে সামনে রেখেই এবং সেখান থেকে শুরু করে বর্তমান সময়ে সেটি রূপ নিয়েছে ঐতিহ্যের যেই পরিচয় দেওয়া সেই বিষয়গুলোতে গুরুত্ব দিয়ে। তো বলা চলে যে
আজকের এই দিনটিতে নানা আয়োজন এখনো পর্যন্ত রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই হাকিম চত্বরের পেছনেই একটি মঞ্চে গান বাজনা পরিবেশন হচ্ছে, পাশাপাশি টিএসসিতে আয়োজন রয়েছে, বাংলা একাডেমিতে নববর্ষের মেলা রয়েছে, বৈশাখী মেলা রয়েছে। তো এমন করে আসলে শাফিন বেশ কিছু আয়োজন রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। আজ পহেলা বৈশাখ 1433 বঙ্গাব্দ, নতুন বছরের প্রথম সকাল। গোটা দেশ মেতে উঠেছে বর্ষবরণের এই উৎসবে। বরাবরের মতো এবারও রমনার বটমূলে নতুন বাংলা বর্ষকে বরণ করল ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট। 1433 বঙ্গাব্দে প্রথম প্রভাতে ভোর 6:15 জেগে ওঠে সুরের নবজাগরণ। বাতাসে সুর, বাণী, ছন্দে শুরু হয় ছায়ানটের এবারের প্রভাতী আয়োজন। এবারের আসরে ছিল 8টি সম্মিলিত গান, 14টি একক গান এবং 2টি আবৃত্তি। প্রায় 200 শিল্পীর অংশগ্রহণে এই আয়োজন রূপ নেয় সংস্কৃতির মহাসমুদ্রে। ছায়ানট প্রত্যাশা করে সমস্ত শঙ্কা, অনিশ্চয়তা ও ভয়ের অবসান ঘটুক, মানব জাতি ফিরে পাক শান্তি, স্বস্তি ও কল্যাণের পথ। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, দেশে যেন শান্তি ফিরে আসে। আগের বর্ষবরণগুলো অনেকটা নীরব এবং সরল ছিল। এখনকার বর্ষবরণ অনেক প্রকাশিত। ভালোই লাগছে এরকম বড় অনুষ্ঠান, বড় আয়োজন, এতজন মানুষ সবাই একসাথে পয়লা বৈশাখ সেলিব্রেট করতেছে। নববর্ষ বাংলাদেশে যেমন শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে, পৃথিবীটাতেও শান্তি আসুক। বর্ষবরণ চলছে, আমরা একটু ধানমন্ডিতে যেতে চাই। সেখানে আমার সহকর্মী সুমাইয়া ঐশী রয়েছেন, তিনি সেখানকার বর্ষবরণের আয়োজনের খবর জানাবেন। ঐশী, দিনের এই ভাগে কি আয়োজন থাকছে বর্ষবরণে? কিছুক্ষণ আগেই তো মঙ্গল শোভাযাত্রা শেষ হলো। খুব ইন্টারেস্টিংলি আসলে যে বৈশাখী যে শোভাযাত্রা হয়েছে চারুকলায়, এখানে যে শোভাযাত্রা তার নাম মঙ্গল শোভাযাত্রায়, সেই প্রাচীন নামেই এখানে মঙ্গল শোভাযাত্রাটি আয়োজিত হয়েছে। এবং শোভাযাত্রা কিছুক্ষণ আগে শেষ হলো, এখন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। কিছুক্ষণ আগেই লোকজ একটি পরিবেশনা হলো, এখন রবীন্দ্রসঙ্গীত গাইবেন দেশের বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী মকবুল হোসেন, তিনি গাইবেন এখন। এবং এরপর সারা দিনব্যাপী নানান ধরনের ঐতিহ্যবাহী, নানান ধরনের যে লোকজ সঙ্গীত, সেই সঙ্গে অন্যান্য যে আয়োজন, যেগুলো অনেকটাই বিলুপ্ত প্রায় এখন। কারণ এর আগে তো আমরা অনেক জানি যে বইতেও পড়েছি আমরা একটা সময় যে আগে ভাওয়াল ভাটিয়ালি গান গাইতেন যারা লোকজ গ্রামের মানুষ, তারা গাইতেন, এবং একই সঙ্গে অন্যান্য যেই ঐতিহ্যবাহী চর্চাগুলো ছিল আমাদের, সেগুলো হতো। তবে এখন তো আসলে ভীষণই বিলুপ্ত প্রায় সে সমস্ত চর্চা। তাই মানুষদেরকে সেই পুরনো আমাদের শিকড়ের টান মনে করাতে দিনব্যাপী এখানে আয়োজন থাকবে। নানান বয়সের মানুষ যারা মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন তারা এখানে আছেন। এবং এছাড়াও মঙ্গল শোভাযাত্রা ছাড়াও বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে মানুষজন এসে উপস্থিত হয়েছেন এই আয়োজনগুলো দেখতে। কারণ আমরা জানি যে মানুষ কিন্তু, বাংলাদেশের মানুষ কিন্তু স্বভাবতই ঐতিহ্যপ্রেমী, সংস্কৃতি সচেতন, এবং সেই জায়গা থেকেই নানান ধরনের মানুষ, নানান বয়সের মানুষ, শ্রেণী পেশার মানুষ নির্বিশেষে এখানে এসে উপস্থিত হয়েছেন। মঙ্গল শোভাযাত্রাতেও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন বয়সের মানুষ একসঙ্গে নেচে গিয়ে পুরো আয়োজনটি উপভোগ করেছেন। এবং আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজনের সঙ্গে, তারাও কিন্তু বলছিলেন যে এইখানকার যে আয়োজন মঙ্গল শোভাযাত্রা, সেই আয়োজনে অংশ নিতে পেরে তারা অনেক দিন পর বাংলা নববর্ষকে ভিন্নভাবে উপলব্ধি করবার সুযোগ পেয়েছেন। এবং প্রতি বছর যাতে এভাবেই ধুমধাম হয়, নির্দ্বিধায় নির্বাধায় এভাবেই বাংলার প্রত্যেকটি বছরকে বরণ করা সম্ভব হয়, এবং নতুন বছর আসার সঙ্গে সঙ্গে পুরনো জরা দূর হয়ে যায়, সেই প্রার্থনাই ছিল সবার কথা। এটি প্রত্যাশা আসলো। অনেক ধন্যবাদ ঐশী আপনাকে। নববর্ষ বরণে রাজধানীর আহসান মঞ্জিলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে চলছে বৈশাখী অনুষ্ঠান। সেই খোঁজখবর রাখছেন সহকর্মী রাব্বি হোসেন। এবার তার সঙ্গে কথা বলবো। রাব্বি, বুড়িগঙ্গা পাড়ের এই আয়োজনে কারা অংশ নিলেন, কি কি আয়োজন থাকছে, সব মিলিয়ে খবরটা জানাবেন। আজকে পহেলা বৈশাখ এবং এই বৈশাখ বরণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে বুড়িগঙ্গার তীরে আহসান মঞ্জিলে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বর্ষবরণ চলছে। সকাল থেকে এখানে অংশ নিয়েছেন শিশু থেকে শুরু করে, বিশেষ করে এখানে নৃত্য, নাচ, গান, সকল আয়োজনই এখানে রয়েছে। সকালবেলা এখানে পান্তা ভাতের আয়োজন
করা হয়েছিল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক এখানে উপস্থিত আছেন। এখানে বিশেষ করে এই নগরের বিভিন্ন ওয়ার্ডের যারা এই নগর ভবনের কর্মচারী কর্মকর্তা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। তারাই মূলত এই আজকের এই বর্ষবরণ যে অনুষ্ঠানটি সেটি উদযাপন করছেন। এখানে আমরা দেখেছি যে প্রায় 10 থেকে 15টি দল শিশুদের তারা নৃত্য পরিবেশন করেছেন, কেউ গান গেয়েছেন, বৈশাখ বরণ করেছেন, বৈশাখের গান গেয়েছেন। সকালে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে মূলত তাদের এই যে বর্ষবরণ অনুষ্ঠান সেটি শুরু হয়েছে। আমরা এখানে যারা এসেছেন এই আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন নতুন বছরটিকে সুন্দর করে যাতে কাটাতে পারেন সেই আশাই তারা মূলত আজকে এখানে ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসেছে, তাদের সন্তানদের নিয়ে এসেছেন, যাতে এই বাঙালির যে সংস্কৃতি রয়েছে, বাঙালির যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য যাতে তাদেরকে পৌঁছে দেওয়া যায়, তাদেরকে শেখানো যায়, সেই বিষয়টি নিয়েই মূলত আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে প্রশাসকও কথা বলেছেন, তিনি বলছেন বাংলার এই ঐতিহ্য, বাংলার এই আবহমান কাল ধরে যে ঐতিহ্য সেটি যাতে এই সকল মানুষের কাছে পৌঁছে যায় সেই কারণেই মূলত আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই মূলত এই অনুষ্ঠানটি শেষ হয়ে যাবে। অনেক ধন্যবাদ রাব্বি আপনাকে। হাজারো শিল্পীর সম্মিলিত সুরের মূর্ছনায় মুখরিত হল রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবর। নতুন বর্ষ 1433কে স্বাগত জানাতে সুরের ধারার এই আয়োজন। ভোরে শুরু হওয়া অনুষ্ঠান চলে সকাল 9টা পর্যন্ত। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে ছিল সহস্রকণ্ঠে বর্ষবরণ, যেখানে সুরের ধারার শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নবীন প্রবীণ শিল্পীরা গান গেয়ে নতুন বছরকে স্বাগত জানান। উৎসবের মঞ্চে সুরের পসরা সাজিয়ে বসেন দেশের প্রথিতযশা সঙ্গীত ব্যক্তিত্বরা। শুধু গান নয়, রবীন্দ্র সরোবর চত্বর পরিণত হয় বাঙালির ঐতিহ্যের এক মিলন মেলায়। বাংলা কালচার সারা জীবনই প্রিয়, কারণ এখানে বাঙালি খুবই ভালো লাগছে। 24-এর পরিবর্তনের পরে মনে হচ্ছে যে গতবারের চেয়ে এবার অন্যরকম অনুভূতি। এই আয়োজনটা আমরা খুবই সুন্দরভাবে উপভোগ করছি, অনেক ভালো লাগছে, ওয়েদারটাও বেশ ভালো। নতুন বছরের এই প্রথম দিনকে উপভোগ করব আমার পার্টনারকে নিয়ে। বর্ষবরণের খবর জানবো। নারায়ণগঞ্জে জিন্দা পার্কেও চলছে বর্ষবরণের আয়োজন। সেখানে আছেন সহকর্মী আলামিন হক অহন। অহন, বর্ষবরণের কি আয়োজন চলছে সেখানে? কতটা উপভোগ করছেন দর্শনার্থীরা? তারা কি বলছেন? একেবারে সংস্কৃতির যে শেকড় সেই শেকড়ে ফিরে যায়, পুরাতন দিনগুলোতে ফিরে যায়। এখানে বেশ দোকানপাটও বসেছে এবং গ্রামীণ যে মেলা, ঢাকার অদূরে এই গ্রামীণ মেলার আয়োজন। এবং আমরা দেখছিলাম সকাল 7টা থেকে যে আয়োজন, সেই আয়োজন চলবে বিকেল পর্যন্ত। এখন পর্যন্ত দোকানপাটে কেনাকাটাও চলছিল, বেশ ব্যবসা গরম শুরু হয়েছে, সবাই একটু ছায়ায় বসে আছেন। এবং বটতলায় চলছে গানের আসর, বাউল সঙ্গীত। সেই বাউল গানের আসরেও দেখছিলাম যে বেশ গান বাজনা চলছিল। সেটি যখন এখানকার সাংস্কৃতিক আয়োজন, বিশেষ করে স্থানীয় শিক্ষার্থী যারা রয়েছেন তাদের আয়োজনে ছিল জারি সারি পালা গান এবং ছিল যাত্রা গানও। এবং সেই সব শিক্ষার্থী বলছিলেন, যারা যাত্রা গানে অভিনয় করছিলেন তাদের সঙ্গে কথা বলছি, কখনোই তো এরকম হয় না, সাধারণত এইগুলো দেখারও সুযোগ মেলে না। এই পহেলা বৈশাখের আয়োজন উপলক্ষে এই যে গানের আসর কিংবা যাত্রা গানের আসর, সেটি নিঃসন্দেহে অন্যরকম একটি অনুভূতি দেয়। বিশেষ করে সবুজে ঘেরা এই জিন্দা পার্কে যখন এমন আয়োজন, সুরের মূর্ছনা হয়ে যাচ্ছে দূরে, সুরে আরো গাছের পাতাগুলোকেও দাঁড়িয়ে যাচ্ছে যেন এই চৈত্র শেষে এই বৈশাখের প্রথম দিনে। এবং এই বৈশাখ জড়াকে যেমন দূরে সরে দেয়, তেমনি নিশ্চয়ই এই এমন সুরে আবারও সুন্দর আবাহন, সুন্দরের ডাক নিশ্চয়ই চলে আসবে। এই যে গান চলছে, এই গানের মধ্য দিয়েই এই বাউল সঙ্গীত বোঝাতে চায় এই যে পরম্পরা, আমাদের সংস্কৃতির সেই পরম্পরা নিশ্চয়ই জারি থাকবে। এবং সেই গানও আমি একটু যদি শোনাই দর্শকদের। আর এই গানের মধ্য দিয়ে এইসব সংস্কৃতি মনে মানুষজন বলছে যেগুলো হারিয়ে যাচ্ছে পশ্চিমা সংস্কৃতির কিংবা মোবাইল সংস্কৃতির এই মধ্য দিয়ে যে
বিষয়গুলো আমরা দিন দিন হারিয়ে ফেলছি, নিশ্চয়ই তারা সেগুলো স্মরণ করে দিচ্ছেন এবং নিশ্চয়ই আগামীর যে প্রজন্ম এগুলো ধারণ করে এগিয়ে যাবে সুখী সমৃদ্ধির বাংলাদেশ গড়ার লক্ষ্যে। একদম, এটি প্রত্যাশা। হন, অনেক ধন্যবাদ আপনাকে। কুমিল্লায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রাণ গেছে 7 জনের। তারা সবাই দিনমজুর ছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছেন 6 জন। গতরাত 2:45টার দিকে দাউদকান্দিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে। আহতরা জানান, দুর্ঘটনার সময় ট্রাক চালাচ্ছিলেন হেলপার। ঘটনার পর থেকে পলাতক চালক ও হেলপার। সড়কে আবারও মৃত্যুর মিছিল। কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক উল্টে খাদে পড়ে ঘটল হতাহতের ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে চাল বোঝাই ট্রাকটি যাচ্ছিল চট্টগ্রামের দিকে। দিনাজপুর থেকেই ট্রাকে ওঠেন 13 জন শ্রমিক। তারা কুমিল্লায় দিনমজুরের কাজের জন্য যাচ্ছিলেন। রাত 2:45টার দিকে কুমিল্লার দাউদকান্দির হাসানপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান 7 শ্রমিক, আহত হন 6 জন। ওখান থেকে 13 জন উঠছি, উড়ে পর্যন্ত আইছি ভাই, কোনো সমস্যা নেই। মেঘনা ব্রিজ আইছে, আমার তো ভরা টরা সব তুলে নিল, নিয়ে ওখানে গাড়ি ওজন দিল। ওজন দেওয়ার পর আমাকে গাড়ি তুলে নিয়ে মেঘনা ব্রিজ পাড়া, ডাক্তারি ব্রিজ পাড়া, এই পাশে আছে এই ঘটনা। এবার চলাতে গাড়ি আমরা বলি সড়ক দুর্ঘটনা নিহত, আমি বলি এটা একটা হত্যাকাণ্ড। প্রত্যক্ষদর্শীরা যেটা জানালো, তারা যে দিনাজপুর থেকে রওনা হওয়ার পরে মেঘনা ব্রিজ পর্যন্ত এসেছে, সেখান থেকে চালক হেল্পারকে গাড়ি চালাতে দিল। সেখানে হেল্পার ওখান থেকে ব্যাপারা গতিতে গাড়ি চালাচ্ছিলেন। নিহতদের মরদেহ উদ্ধার করে নেওয়া হয় দাউদকান্দি হাইওয়ে থানায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ছয়জনের মধ্যে 2-1 জন গুরুতর আছে, কারো হাত ভেঙেছে, পা ভেঙেছে, এরকম আছে, ওনারা চিকিৎসাধীন আছে। এটা হয়তো তার অনিয়ন্ত্রিত চালানোর কারণে ট্রাকটা উল্টে পড়ে যেতে পারে। যারা নিহত হয়েছেন পারিবারিকভাবে খুবই অসচ্ছল, ওনাদের লাশগুলো ওনাদের পরিবারের কাছে পৌঁছানোর জন্য আমরা কিছু আর্থিক সাহায্য করি। এদিকে সড়ক দুর্ঘটনায় স্বজনের মৃত্যুর খবর পাওয়ার পর নিহতদের বাড়িতে শোকের মাতম, এলাকাবাসীর মাঝেও শোকের ছায়া। জাহিদ হাসান, যমুনা নিউজ। পহেলা বৈশাখে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম থেকে কৃষিকার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী আরফিন শাকিল, তিনি জানাবেন বিস্তারিত। শাকিল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, প্রধানমন্ত্রী কখন এই কার্যক্রম উদ্বোধন করবেন আসলে, এবং সেখানকার যারা কৃষকরা রয়েছেন তারা কি বলছেন এই ব্যাপারে? খানিক বাদে, অর্থাৎ আপনার সঙ্গে কথা বলার 2-1 মিনিট পর হয়তো তিনি স্টেজে এসে হাজির হবেন। তিনি এরই মধ্যে টাঙ্গাইল এসে পৌঁছেছেন এবং আমরা যতদূর দেখতে পাচ্ছি মূলত প্রধানমন্ত্রীর যেই গাড়িবহর, অর্থাৎ তিনি নির্বাচনের সময় যে লাল বাসে করে তিনি সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন, সেই বাসে করে নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য তিনি হাজির হয়েছেন। এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু এসে হাজির হয়েছেন। আপনারা হয়তো সেই ছবি দেখতে পাচ্ছেন এবং প্রধানমন্ত্রী এরই মধ্যে মঞ্চে আসছেন এবং তিনি সরাসরি সম্ভবত কৃষকদের একেবারেই মঞ্চে আসছেন এবং কৃষকদের সঙ্গে তিনি হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করছেন। আপনারা হয়তো সেই ছবি দেখতে পাচ্ছেন। নববর্ষের প্রথম দিনে তিনি হাতে তালি দিয়ে সবাইকে শুভেচ্ছার জবাব দিচ্ছেন এবং তিনি তার সঙ্গে দলের মন্ত্রণালয়ে যিনি কৃষি মন্ত্রী রয়েছেন, মৎস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী রয়েছেন এবং তিনি এসছেন এবং খানিক বাদেই মূলত যে আনুষ্ঠানিক কার্যক্রম, সেই কার্যক্রম শুরু হবে। অর্থাৎ প্রায় 1500 কৃষকের হাতে আজ কিন্তু এই সভাস্থল থেকে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে। এর বাহিরে বাংলাদেশের 10টি জেলার 11টি স্থানেও কিন্তু আজকে এই কৃষক কার্ড বিতরণ করা হচ্ছে, যারা মূলত সংযুক্ত রয়েছেন ডিজিটাল প্ল্যাটফর্মে এবং তারা এই টাঙ্গাইল থেকেই মূলত যে কার্যক্রম, যেহেতু তিনি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সারা বাংলাদেশেও, সেটি সঙ্গে সঙ্গে যেখানে প্রি পাইলটিং প্রকল্পগুলো রয়েছে, প্রজেক্টগুলো রয়েছে, সেসব জায়গায় কিন্তু যারা কৃষক রয়েছেন তারা কিন্তু সেখানেও কার্ডগুলো পাবেন। অর্থাৎ আজকেই 20,000-এর বেশি কৃষকের হাতে কার্ড পৌঁছে যাবে, যারা 10টি সুবিধা পাবেন এই কৃষক কার্ডের মাধ্যমে। ন্যায্য মূল্যে ফসল বিক্রি করার যেমন সুবিধা থাকছে, তেমনি সার, কীটনাশক থেকে শুরু করে কৃষির যে উপকরণ, সেই উপকরণও কিন্তু একেবারে ন্যায্য মূল্যে এই কৃষকরা এই কার্ডের ব্যবহার করে তারা পাচ্ছেন। এবং এর বাহিরে আবহাওয়ার খবর থেকে শুরু করে নানান যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা রাখা হচ্ছে এই কৃষি কার্ডে। এবং সেই সঙ্গে একটা আর্থিক মূল্য রাখা হচ্ছে, 2,500 টাকার আর্থিক মূল্য, যেটি বছরে একবারই তারা পাবেন এবং সেইটিও আজকে একসঙ্গে, অর্থাৎ উদ্বোধনের সঙ্গে সঙ্গে সবাই
সবার মোবাইলে সেটি চলে যাবে। এবং যারা কৃষক এসছেন তারা বলছেন তাদের দীর্ঘদিন তাদের যে স্বীকৃতি, সেই স্বীকৃতি দীর্ঘদিন পর তারা তাদের স্বীকৃতি পেলেন না, অর্থাৎ কৃষিকাজের যেই রাষ্ট্রীয় স্বীকৃতি, এই কার্ডের মাধ্যমে তারা সেই স্বীকৃতি পেয়েছেন বলে তারা মনে করছেন। এবং তারা মনে করছেন এই কৃষি উপকরণ থেকে শুরু করে সব কিছু সহজলভ্য যখন হবে, সেটি তাদের জন্য, তাদের কৃষিকাজের জন্য সেটি অনেক বেশি গুরুত্ব বহন করবে এবং অনেক বেশি সাহায্য করবে তাদেরকে অধিক ফসল ফলানো থেকে শুরু করে তাদের যে সংকট রয়েছে বা তাদের যে সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনা দ্বার উন্মোচন হবে এবং সেই সংকটগুলো ধীরে ধীরে কেটে যাবে। এবং অনেক কৃষক এরই মধ্যে এসছেন যারা আজকে এই প্রি পাইলটিং প্রকল্পে তারা আজকে প্রধানমন্ত্রীর হাত থেকে তারা কৃষক কার্ড নেবেন এবং এখান থেকে এই আগামী অগাস্টের মধ্যে মূলত আরও 15টি জেলায় পাইলট প্রকল্প চলবে। এরপর সারা বাংলাদেশে মূলত এই প্রকল্প চলবে। আগামী 4 বছর সারা বাংলাদেশের সকল কৃষকের হাতেই কিন্তু এই কৃষক কার্ড পৌঁছে দেওয়ার সরকারের নীতিগত সিদ্ধান্ত রয়েছে, যার মাধ্যমে কৃষকরা উপকৃত হবেন। এবং ছোট্ট করে বিএনপির পক্ষ থেকে যারা বলা হচ্ছে, বিএনপি সরকার যখনই ক্ষমতা আসেন তারা কৃষকদের উন্নয়নে বরাবরই তাদের যে উন্নয়নের ছাপ রাখেন। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি যখন ক্ষমতা ছিলেন তিনিও কৃষকদের ঋণ মকুব থেকে শুরু করে খাজনা মকুব থেকে শুরু করে নানান ধরনের সুযোগ সুবিধা নীতি গ্রহণ বাস্তবায়ন করেছিলেন। সব মিলিয়ে যারা কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন যে এই কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা দিন শেষে আসলে উপকৃতই হবেন। আরফিন, অনেক ধন্যবাদ আপনাকে আপডেট দেওয়ার জন্য। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনায় দ্বিতীয় বৈঠকের আহ্বান জানিয়েছে পাকিস্তান। চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই আরেকবার দুই পক্ষকে মুখোমুখি করতে তোড়জোড় চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। নাম প্রকাশে অনিচ্ছুক 2 পাকিস্তানি কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। গেল শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যায় কোনো ফলাফল ছাড়াই। এরপরও কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে দুই দেশ। ইসলামাবাদকে পরবর্তী বৈঠকের ভেন্যু হিসেবে ভাবা হলেও সংশ্লিষ্ট একাধিক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন দ্বিতীয় দফা আলোচনা হতে পারে জেনেভায়। দিনক্ষণ নিশ্চিত হয়নি এখনো, তবে বৃহস্পতিবার হতে পারে বলে ধারণা করছেন কয়েকজন। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধ ঠেকাতে পাকিস্তান ছাড়াও তুরস্ক ও মিশর চালিয়ে যাচ্ছে মধ্যস্থতা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক আলোচনায় অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আলোচনায় কিছু চ্যালেঞ্জ থাকলেও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। কোনো বিষয়ে যুক্তরাষ্ট্র নমনীয় হতে পারে তা স্পষ্ট করা হয়েছে। তেহরানের সাথে বৈঠককে ঐতিহাসিক মাইলফলক আখ্যা দেন তিনি। ইরানের বিরুদ্ধে নৌ অবরোধের সিদ্ধান্তের প্রতিও জোরালো সমর্থন জানান। ভ্যান্সের অভিযোগ, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে হুমকি দিয়ে বৈশ্বিক অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে ইরান। তেহরান অর্থনৈতিক সন্ত্রাসে জড়ালে ইরানি জাহাজগুলোকেও বের হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। ভ্যান্স বলেন, চূড়ান্ত কোনো বড় চুক্তিতে পৌঁছানো যাবে কিনা তা নির্ভর করছে ইরানের পরবর্তী পদক্ষেপের উপর। From not pursuing terrorism that you'd ever seen the Iranian government, the U.S. government meeting terrorism, and so there really is, I think, a grand deal, some progress in the negotiation. The big question from here on out is whether the Iranian deal to be had here